হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখে। আজকে আমরা ক্লাস 9-এর মডেল কোশ্চিন পেপার 17 অর্থাৎ 17, এর আগের দিন আমাদের কিন্তু 1 আর 2 হয়ে গেছে। আজকে আমরা কিন্তু 3 থেকে শুরু করব। যারা এখনও 1 আর 2 দেখেনি তারা অবশ্যই এর মধ্যে দেখে নেবে। আর একটা কথা হচ্ছে, যদি ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে আর সাবস্ক্রাইব করবে কিন্তু। ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করছি রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চিন পেপার 17 ক্লাস 9। আমরা শুরু করব 3 নম্বর থেকে। দেখো, প্রথম প্রশ্ন কি আছে, বলছে রবীনবাবু 36,000 টাকার চাল কিনলেন। রবীনবাবু 36,000 টাকার চাল কিনলেন, মানে তার ক্রয় মূল্য হচ্ছে 36,000 টাকা ক্রয় মূল্য। বলছে তিনি 1/3 অংশ, মানে 36,000 টাকার 1/3 অংশ, তার মানে 12,000 টাকা। 36,000 গুণন 1/3, 12,000 টাকা। বলছে 1/3 অংশ 20% ক্ষতিতে, মানে 12,000 টাকার চাল সে কিন্তু 20% ক্ষতিতে বিক্রি করলো। তার মানে সে কত টাকায় বিক্রি করলো সেটা আমরা বের করব। 20% ক্ষতিতে আমরা কিন্তু বিক্রয় মূল্য বের করব। এবং 2/5 অংশ, মানে 36,000 টাকার 2/5 অংশ 25% লাভে বিক্রি করলেন। তাহলে 2/5 অংশ কত সেটা বের করব। সেই চাল কিন্তু সে 25% লাভে বিক্রি করলেন। এখানে তার বিক্রয় মূল্য কত হলো সেটাও আমরা বের করব। তারপর আমরা মোট বিক্রয় মূল্য, আগে বিক্রি করছে হচ্ছে 20% ক্ষতিতে, এখন বিক্রি করলে 25% লাভে, তাহলে মোট বিক্রয় মূল্য কত সেটা আমরা যোগ করব। ঠিক আছে, আমরা এইটুকু আগে করি। তাহলে আমরা আগে লিখছি যে 36,000 টাকার 1/3 অংশ ইকুয়াল টু, লিখব 36,000 টাকার 1/3 অংশ ইকুয়াল টু 36,000 গুণন 1/3, তাহলে 12,000 টাকা। 12,000 টাকা, ঠিক আছে। আবার 36,000 টাকার 2/5 অংশ কত সেটা বার করছি। 36,000 টাকার 2/5 অংশ, 2/5 অংশ ইকুয়াল টু 36,000 গুণন 2/5, কাটলে হচ্ছে 5 7 35, আসলো 1 7, তাহলে 14,400 টাকা। 5 7 35, 1 5 2 10, 2 14,400 টাকা। তাহলে 36,000 টাকার 1/3 অংশ মানে হচ্ছে 12,000 টাকা, আর 36,000 2/5 অংশ মানে হচ্ছে 14,400 টাকা। এই 12,000 টাকার চাল সে কিন্তু 20% ক্ষতিতে বিক্রি করলো। তার মানে কত টাকায় বিক্রি করলো, আমরা কিন্তু বিক্রয় মূল্য বার করব। লিখব 20% ক্ষতিতে, 20% ক্ষতিতে, তার মানেই হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য ইকুয়াল টু 100, বিক্রয় মূল্য ইকুয়াল টু 80 টাকা। 20% ক্ষতি মানে 20 টাকা বিয়োগ করতে হবে। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 মাইনাস 20, 80 টাকা। ঠিক আছে, আমরা লিখছি অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য ইকুয়াল টু 80 টাকা। অর্থাৎ ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 80 নিচে 100, অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে 12,000 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 80 গুণন 12,000, আর তার নিচে হচ্ছে 100।
এত টাকা, দুটো শূন্য কেটে দিচ্ছি, তাহলে 8×96, 9,600 টাকা, 9,600 টাকা। তাহলে 12,000 টাকার চাল সে কিন্তু 9,600 টাকায় বিক্রি করলো, মানে 20% ক্ষতিতে। ঠিক আছে, এইবার তার কাছে 14,400 টাকার চাল সে কিন্তু 25% লাভে, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা, এক হলে কত আর 14,400 হলে কত। তার মানে আমি 25% লাভে 14,400 টাকা চালের বিক্রয় মূল্য বের করবো, বিক্রয় মূল্য লিখবো 25% লাভে, 25% লাভে, অর্থাৎ ক্রয় মূল্য, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য ইকুয়াল টু, বিক্রয় মূল্য ইকুয়াল টু 125 টাকা, মানে 25% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা, এক হলে কত আর 14,400 হলে কত। ক্রয় মূল্য 1 হলে বিক্রয় মূল্য কত, তাহলে 125-এর নিচে হচ্ছে এটা ডিভাইডেড হয়ে যাবে 100, আর ক্রয় মূল্য হচ্ছে 14,400, 14,400 হলে কত, উপরে হচ্ছে 125 ইন্টু 14,400 আর নিচে হচ্ছে 100। এখানে যেটা আছে সেটা কিন্তু ইন্টু, মানে ইন্টু হয়ে যাবে, গুণ হয়ে যাবে। 25 দিয়ে কাটলে কিন্তু 4, 25 দিয়ে কাটলে 5, এইবার যদি 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে হচ্ছে 3 4 12, 36, আর সমান সমান হচ্ছে 0 0 এত টাকা, আর 0 5 3 0 3, 18,000 টাকা। তাহলে আমরা কিন্তু 4 দিয়ে কাটলাম, 3 4 12, 13 14, 4 6 24, তার মানে 18,000 টাকা। তার মানে সে 14,400 টাকার চাল 25% লাভে 18,000 টাকায় বিক্রি করলো। তার মানে তার মোট বিক্রি, মানে মোট কত টাকা বিক্রি হলো, মোট বিক্রয় মূল্য এখানে বিক্রি করছে 9,600 টাকা, আর এখানে বিক্রি করছে 18,000 টাকা। তাহলে মোট বিক্রয় মূল্য কত, মোট লিখবো মোট বিক্রয় মূল্য ইকুয়াল টু 9,600 প্লাস 18,000 এত টাকা, সমান সমান হচ্ছে 18 9 27,000, 27,600 টাকা। তার মানে সে অলরেডি 27,600 টাকার চাল, 27,600 টাকা সে অলরেডি সে বিক্রি করে ফেলেছে কিন্তু। ঠিক আছে, তার মানে সে কত টাকার চাল বিক্রি করেছে, কত টাকার চাল বিক্রি করেছে, মোট চাল নাকি মোট চালের ক্রয় মূল্য, মোট চালের ক্রয় মূল্য, ক্রয় মূল্য, মোট চালের ক্রয় মূল্য এখানে 12,000, এখানে 14,400, লিখবো 12,000 প্লাস 14,400, 12,000 প্লাস 14,400, 12 আর 14 26,400, 26,400 টাকা, 12 আর 14, তাহলে 12 আর 14 হচ্ছে 26,400 টাকা। তার মানে সে 26,400 টাকার চাল 27,600 টাকায় বিক্রি করছে কিন্তু এখানে বলছে তিনি বাকি অংশ বিক্রি করলে মোটের উপর 10% লাভ হবে। বলছে শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করবে যাতে মোটের উপর 10% লাভ। এবার মোটের উপর মানে 36,000 টাকার উপর 10% লাভ, 36,000 টাকার উপর 10% যদি সে লাভ করতে চায় তাহলে সে কত টাকায় বিক্রি করবে সেটা আমাকে বার করতে হবে।
10% লাভে 36,000 টাকার চালের আমি বিক্রয় মূল্য বের করব মোটের ওপর, মানে 36,000 টাকার উপর, ঠিক আছে। 10% লাভে এখানে করছি, 10% লাভে, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য ইকুয়াল টু 110 টাকা। 10% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা। অর্থাৎ ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 110-এর নিচে 100, ক্রয় মূল্য হচ্ছে 36,000, তাহলে 110 ইন্টু 36,000 আর নিচে হচ্ছে 100। 6 11 66, 6 11 66, 6 হাতে 6, 3339, তার মানে 39,600 টাকা বিক্রি করতে হবে। সে যদি 36,000 টাকার চালের উপর যদি 10% লাভ করতে চায়, 36,000 টাকা চালের ওপর সে যদি 10% লাভ করতে চায়, তাকে বিক্রি করতে হবে 39,600 টাকা। কিন্তু অলরেডি সে কিন্তু 29,000 মানে 27,600 টাকা বিক্রি করেছে। অলরেডি সে কিন্তু 27,600 টাকা বিক্রি করেছে কিন্তু, তাহলে এখনও কত টাকা বিক্রি করতে হবে? এই 39,600 থেকে আমি 27,600 বিয়োগ করব, লিখব বাকি চাল বিক্রি করতে হবে, বাকি চাল বিক্রি করতে হবে ইকুয়াল টু 39,600 মাইনাস 27,600, এত টাকা। 39,600 মাইনাস 27,600 বিয়োগ করলে হচ্ছে 600, 0,0,792, 12,000 টাকা। তার মানে সে এখনও তাকে কিন্তু 12,000 টাকা বিক্রি করতে হবে, কিন্তু তার হাতে আর কত টাকার চাল আছে? সে তো অলরেডি তো 26,400 টাকা চাল বিক্রি করছে। 36,000 টাকা চালের মধ্যে 26,400 টাকার চাল কিন্তু বিক্রি করেছে। এই চালটা কিন্তু 27,600 টাকাই বিক্রি করছে, ঠিক আছে। তাহলে বাকি চালের ক্রয় মূল্য কত? দেখব বাকি চালের ক্রয় মূল্য ইকুয়াল টু বাকি চালের ক্রয় মূল্য 36,000 মাইনাস 26,400, 26,400, এত টাকা। তার কাছে কিন্তু মোট 36,000 টাকার চাল ছিল, তার মানে তার চালের ক্রয় মূল্য হচ্ছে 36,000 টাকা। তার মধ্যে সে কিন্তু 26,400 টাকার চাল বিক্রি করছে। 36,000 টাকা চালের মধ্যে 26,400 টাকার চাল বিক্রি করছে, এবং সেই চাল কত দিয়ে বিক্রি করছে? 27,600 টাকায় বিক্রি করছে। কিন্তু সে যদি মোটের ওপর 10% লাভ করতে চায়, তাহলে তাকে বিক্রি করতে হবে 39,600 টাকা। তার মানে এখনও তাকে 12,000 টাকা চাল কিন্তু বিক্রি করতে, 12,000 টাকা কিন্তু এখনও বিক্রি করতে, 12,000 টাকা তাকে বিক্রি করে তুলতে হবে। কিন্তু তার কাছে আর কত টাকার চাল আছে? বাকি যে চাল আছে সেই চালের ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য বিয়োগ করবো আমরা, তাহলে এখানে হচ্ছে 2টা 0, 4 আছে 10 6 আর 7 9, তার মানে এখনো 9,600 টাকা। বাকি চালের ক্রয় মূল্য 9,600 টাকা। এই 9,600 টাকার চাল তাকে বিক্রি করতে 12,000 টাকা, তার মানে লাভ কত? 9,600 টাকার চাল 12,000 টাকায় বিক্রি করবে। 9,400, বাকি যে চালটা আছে তার ক্রয় মূল্য হচ্ছে 9,600 টাকা, কিন্তু সেই চাল বিক্রি করবে 12,000 টাকায়, তাহলে তার লাভ কত? লাভ দেখো বাকি চালের লাভ, বাকি চালের
লাভ, বাকি চালের লাভ ইকুয়াল টু 12,000 মাইনাস 9,600 এত টাকা। তাহলে 9,600 টাকা, তার মানে 0 0 6 10 4 2400 টাকা, মানে 2,400 টাকা। তার মানে বাকি যে 9,600 টাকার চাল আছে, এই চালে সে লাভ করবে 2400 টাকা, মানে 2,400 টাকা। বলছে শতকরা কত লাভ, শতকরা সে কত লাভে বিক্রি করবে। আমরা লিখবো যে 9,600 টাকা লাভ হবে 2400 টাকা, 1 হলে কত, 100 হলে কত। আমি আবার বলছি 9,600, এই যে 9,600 টাকা সে লাভ করবে 2400 টাকা, মানে 2,400 টাকা। 1 হলে কত আর 100 হলে কত, মানে শতকরা কত। ঠিক আছে, দেখো তাহলে আমরা লিখছি 9,600 টাকায় লাভ হয় ইকুয়াল টু 2400 টাকা। অতএব 1 টাকায় লাভ হয়, 2400 নিচে 9,600, অতএব 100 টাকায় লাভ হয় 2400 ইন্টু 100 আর নিচে হচ্ছে 9,600। ঠিক আছে, 100 টাকা শতকরা লাভ কত, শতকরা। তাহলে আমরা কিন্তু এই 2400 দিয়া 96 কাটলে হচ্ছে 4, আর 4 দিয়ে 100কে কাটলে হচ্ছে 25, তার মানে হচ্ছে 25 টাকা। তাহলে বাকি চালে তার লাভ হচ্ছে 25 টাকা, অর্থাৎ 25%। এবারে অতএব লাভ ইকুয়াল টু 25%। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে দেখো। এবার চলে আসতেছি আর নেক্সট অঙ্ক, নেক্সট 4 নম্বর। দেখো এটা একটা সমাধান, আমরা কিন্তু অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। অপনয়ন পদ্ধতি হচ্ছে আমরা এক্স অথবা ওয়াই যে কোনো একটাকে আমরা কিন্তু মিলাবো, এবং তার জন্য কিন্তু আমরা 1 এবং 2 নং সমীকরণকে মানে যে কোনো সংখ্যা দিয়ে আমরা গুণ করব। মনে করো আমি ওয়াই মিলাবো, যদি ওয়াই মিলাই তাহলে 1 নং সমীকরণকে আমি 2 দ্বারা গুণ করব। 1 নং সমীকরণকে যদি 1 নং সমীকরণকে, তার মানে এক্সকেও এখানে সবগুলোকে আমি 2 দ্বারা গুণ করব, তাহলেই আমার কিন্তু ওয়াই মিলে যাবে। ঠিক আছে, এখানে একটা যে কোনো একটাকে আমাকে কাটতে হবে, হয় এক্স না হয় ওয়াই, যে কোনো একটাকে কাটতে হবে। যদি আমরা ওয়াই কাটি তাহলে প্রথমে আমরা এক্সের মান পেয়ে যাব, আর যদি আমরা এক্স কাটি তাহলে প্রথমেই আমরা ওয়াইয়ের মান পেয়ে যাব। আমি কিন্তু ওয়াইকে মিলাচ্ছি, তার মানে 1 নং সমীকরণকে আমি 2 দ্বারা গুণ করছি। এটা কিন্তু আমি লিখে দেবো, কিন্তু এখানে লিখব 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই। 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই। দেখো 2 দিয়ে গুণ করলে হবে এখানে 6x মাইনাস 4/y ইকুয়াল টু 10। আর 2 নং সমীকরণ যা আছে তাই, এটাকে আমি কোনো কিছুতে গুণ করব না। তাহলে এখানে x প্লাস 4/y ইকুয়াল টু 4। তাহলে আমরা কিন্তু 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করলাম। দেখো এখানে যদি 2 দিয়ে গুণ করি 6x, এটাকে যদি 2 দিয়ে গুণ করি 4/y, আর 2 দিয়ে গুণ করলে 10, এটা যা আছে তাই। এবার আমরা কিন্তু যোগ করব। আমরা যেটা কাটবো সেটা যদি বিপরীত চিহ্ন থাকে তাহলে যোগ করব, আর যদি একই চিহ্ন থাকে তাহলে আমরা কিন্তু বিয়োগ করব। যেহেতু বিপরীত চিহ্ন আছে আমরা কিন্তু যোগ করছি, যোগ। তাহলে এই দুটা কিন্তু কেটে দেবে, প্লাস মাইনাস কেটে যাবে। তাহলে 6x আর x যোগ করলে 7x, 6x আর x যোগ করলে 7x ইকুয়াল টু 10 আর 4 হচ্ছে 14। অতএব x ইকুয়াল টু 14 নিচে 7 কাটলে হচ্ছে 2, তার মানে x ইকুয়াল টু 2। আমরা কিন্তু x এর মান পেয়ে গেলাম। এবার x এর মান আমরা 1 নং অথবা 2 নং সমীকরণে বসিয়ে দেবো, যেটা তোমার সুবিধা হবে তুমি বসিয়ে দেবে। আমি কিন্তু 2 নং সমীকরণে x এর মান বসিয়ে দিচ্ছি।
সেটা আমি লিখে দেবো, যেখানে বসাবো আমি কিন্তু সেটা এখানে লিখে দেবো। 2 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। তাহলে আমরা কিন্তু 2 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে দিলাম। এবার 2 নং সমীকরণটা আমরা কিন্তু লিখে নেব। 2 নং সমীকরণ আছে এক্স প্লাস 4/y ইকুয়াল টু 4, এক্স প্লাস 4/y ইকুয়াল টু 4। এবার এক্স এর মান হচ্ছে 2, তাহলে আমরা এখানে 2 বসিয়ে দেবো। 2 প্লাস 4/y ইকুয়াল টু 4। এবার 2টাকে আমরা ওপার করে দেবো। তাহলে এবারে থাকবে 4/y ইকুয়াল টু 4 বিয়োগ 2। 2 ওপারে গেলে কিন্তু মাইনাস হবে, কিন্তু যেহেতু প্লাস আছে ওপারে গেলে মাইনাস। তাহলে এখানে 4/y 4-এর থেকে 2 বিয়োগ করলে 2, নিচে একটা 1। এবার আমরা কিন্তু বজ্র ক্রস গুণন করব, ক্রস গুণন। তাহলে 2y ইকুয়াল টু 4, অতএব y ইকুয়াল টু 4-এর নিচে 2, তাহলে 2। তাহলে ওয়াই এর মানও হচ্ছে, তার মানে y ইকুয়াল টু 2। তাহলে এক্স এর মানও 2, ওয়াইও 2। লিখব নির্ণীয় সমাধান x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 2। এটা হচ্ছে অ্যান্সার। নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 2, ওয়াই ইকুয়াল টু 2। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। 8 নম্বর বলছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 19 সেমি ও 9 সেমি এবং তির্যক বাহুদ্বয়ের দৈর্ঘ্য 8 সেমি ও 6 সেমি। বলছে ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত? ট্রাপিজিয়াম যে চতুর্ভুজের দুটি বাহু সমান্তরাল এবং অপর দুটি বাহু অসমান্তরাল, তাকে বলা হচ্ছে ট্রাপিজিয়াম। ঠিক আছে, আর যে চতুর্ভুজের দুটি বাহু সমান্তরাল এবং অপর অসমান্তরাল বাহু দুটি দৈর্ঘ্য সমান, তাকে বলা হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। আমি আবার বলছি, যে চতুর্ভুজের বিপরীত দুটি বাহু সমান্তরাল আর বিপরীত দুটি বাহু অসমান্তরাল, তাকে বলে ট্রাপিজিয়াম। আর যে চতুর্ভুজের বিপরীত দুটি বাহু সমান্তরাল এবং অসমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য সমান, তাকে বলে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। ঠিক আছে, এবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেখো। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলে কিন্তু একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি, সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু উচ্চতা। আমি আবার বলছি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ, ব্র্যাকেটের মধ্যে হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি, ব্র্যাকেট ক্লোজ, ইন্টু উচ্চতা, পাশে হচ্ছে বর্গ একক। ঠিক আছে, খুব ভালো করে দেখো। আমি একটা ট্রাপিজিয়াম এঁকে নিচ্ছি। এটা একটা ট্রাপিজিয়াম, এটা একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি। চিত্রে এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম। এর এ বি সমান্তরাল ডিসি। এই এ বি আর ডিসির কিন্তু বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আর এডি আর বিসি সমান্তরাল নহে। তাহলে এই চতুর্ভুজের কিন্তু দুটি বিপরীত বাহু সমান্তরাল আর দুটি বাহু অসমান্তরাল। ঠিক আছে, এটাই হচ্ছে ট্রাপিজিয়াম। একটা বাহু হচ্ছে 19 সেমি, এটা হচ্ছে 19 সেমি, এই বাহুটা হচ্ছে 19 সেমি, আর এটা হচ্ছে 9 সেমি। তাহলে একটা বাহু হচ্ছে 19 সেমি আর একটা হচ্ছে 9 সেমি। আর তির্যক বাহুদের দৈর্ঘ্য একটা 8 সেমি, এটা হচ্ছে 8 সেমি, আর এটা হচ্ছে 6 সেমি। কমপ্লিট।
ট্রাপিজিয়াম। তো আমাকে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে হবে। এখানে কিন্তু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে, একটা বাহু হচ্ছে 9 সেমি আর একটা বাহু হচ্ছে 19 সেমি। আমি যদি শুধু উচ্চতাটা বের করতে পারি, উচ্চতা বের করতে পারি, তাহলেই আমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে পারবো। উচ্চতা খালি দরকার। এখানে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে, একটা 9 সেমি আর একটা হচ্ছে 19 সেমি। ঠিক আছে। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা আমি আরও একবার বলছি, হাফ ইন্টু ব্র্যাকেটের মধ্যে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি, সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি ব্র্যাকেট ক্লোজ ইন্টু উচ্চতা। তাহলে আমার শুধু উচ্চতা বের করতে হবে। খুব ভালো কথা, কীভাবে করছি দেখো। এর সমান্তরাল আমি একটা সলেখা টানছি, এর সমান্তরাল এডি এর সমান্তরাল মানে সি বিন্দু দিয়ে এডি এর সমান্তরাল সলেখা টানি, যা এবিকে ই বিন্দুতে ছেদ করে। আমি কিন্তু এর সমান্তরাল একটা সলেখা টানছি, সমান্তরাল, এটা নাম দিচ্ছি ই, সিই। তার মানে এটা যদি, এটা কিন্তু একটা সামান্তরিক হলো, এটা কিন্তু সামান্তরিক। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু সমান, সামান্তরিকের বিপরীত বাহু সমান। তার মানে এ ই সি ডি বা এ ডি সি ই একটি সামান্তরিক, এ ডি সি ই একটি সামান্তরিক, এ ডি সি ই একটি সামান্তরিক, সামান্তরিক। এটা কিন্তু একটা সামান্তরিক হয়ে গেলে কিন্তু, তাহলে মানে আমরা হচ্ছে সি বিন্দু দিয়ে এডি মানে ডিএ বা এডি এর সমান্তরাল সরলরেখা টানি, যাহা এবিকে ই বিন্দুতে ছেদ করে। এবার দেখো সামান্তরিকের বিপরীত বাহু সমান, বিপরীত বাহুর সমান্তরাল, তাহলে এই বাহুটা যদি 9 হয় তাহলে এইও কিন্তু 9 হবে। তার মানে এই বাহুটা হচ্ছে 9 সেমি, কিন্তু টোটাল বাহু হচ্ছে 19 সেমি, 19। তাহলে এই বাহুটা কত হবে? এটা হচ্ছে 10 সেমি। তাহলে এই বাহুটা কিন্তু 10 সেমি। তাহলে আমরা লিখছি যে ডিসি ইকুয়াল টু এই ইকুয়াল টু 9 সেমি। এটা কিন্তু 9 সেমি, যেহেতু এটা একটা সামান্তরিক, সামান্তরিকের বিপরীত বাহুর সমান, এটা 9 হলে এটাও হবে 9 সেমি। এবার এডি যদি 8 সেমি হয় তাহলে সিইও হবে, এটাও হবে 8 সেমি। তার মানে এডি ইকুয়াল টু সিই বা ইসি, এডি ইকুয়াল টু ইসি, এটা তো একটা সামান্তরিক, এই বাহুর সঙ্গে এই বাহুর সমান। আমরা লিখব এডি ইকুয়াল টু ইসি ইকুয়াল টু 8 সেমি। তাহলে এই বাহুটা হচ্ছে 8 সেমি। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে বিই কত? বিই কত? মানে টোটাল 19 থেকে 9 বাদ দাও, তাহলে এটা হচ্ছে 10 সেমি। অতএব বিই ইকুয়াল টু, অতএব এই লিখি, আগে লিখি এই ইকুয়াল টু 9 সেমি। ও এই তো লেখাই আছে উপরে, এই উপরে লেখা আছে ডিসি এই। তাহলে অতএব বিই ইকুয়াল টু 19 মাইনাস 9 ইকুয়াল টু 10 সেমি। তাহলে এই বাহুটা হচ্ছে 10 সেমি। ঠিক আছে। এবার তবে এখানে যে একটা ত্রিভুজ হলো, এই যে বিসিই যে ত্রিভুজ, এই ত্রিভুজের কিন্তু 3টা বাহু আমরা পেয়ে গেলাম। একটা হচ্ছে 10 সেমি, একটা হচ্ছে 6 সেমি, আর একটা হচ্ছে 8 সেমি। আমি এখান থেকে একটা লম্ব টানলাম, নাম দিলাম এফ, সিএফ লম্ব টানলাম, এই লম্ব দৈর্ঘ্য 8 সেমি। তাহলে আমরা কিন্তু সি বিন্দু থেকে বিই এর উপর সিএফ লম্ব টানি। ঠিক আছে, সিএফ লম্ব ধরি, লম্ব সিএফ, লম্ব সিএফ ইকুয়াল টু 8 সেমি। তাহলে কিন্তু আমরা যে লম্ব সিএফ টানলাম, সিএফ, এটা সিএফ,
এর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম 8 সেমি ধরে নিলাম। এইবার আমরা কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা দুইবার বার করব। একবার হচ্ছে হেরনের সূত্র মানে অর্ধ পরিসীমা, রুটের মধ্যে এস লেখা, এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এই ফর্মুলা একবার ক্ষেত্রফল বের করব। আর একবার হাফ ভূমি ইন্টু উচ্চতা, যেহেতু লম্ব টানছি তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা, মানে একবার হচ্ছে তোমার বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাই, আর একবার হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। এবার দুইবার আমি কিন্তু ক্ষেত্রফল বার করব। এই ত্রিভুজের ক্ষেত্রফল আমি কিন্তু দুইবার বার করব, দুইবার। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি বার করব? অর্ধ পরিসীমা। এই যে ত্রিভুজ বিসিই এর আমরা কিন্তু অর্ধ পরিসীমা বের করব। দেখো ত্রিভুজ বিসিই এর অর্ধ পরিসীমা ইকুয়াল টু 6 প্লাস 8 প্লাস 10/2 এত সেমি সমান সমান 24, তাহলে 24-এর নিচে 2, তাহলে 12 সেমি। তাহলে এই যে ত্রিভুজ এর অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক, সেটা হচ্ছে 12 সেমি। পরিসীমা হচ্ছে 24 সেমি আর অর্ধ পরিসীমা হচ্ছে 12 সেমি। এবার আমরা কিন্তু সেই বিজ্ঞানী হেরনের সূত্র, সেই রুটের মধ্যে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এই ফর্মুলায় কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো। তার মানে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সেই ফর্মুলা আমি কিন্তু ক্ষেত্রফল বের করবো। লিখবো ত্রিভুজ বিসিই এর ক্ষেত্রফল ইকুয়াল টু রুটের মধ্যে এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, পাশে বর্গ একক। রুটের মধ্যে এস এর মান হচ্ছে 12, এখানে হচ্ছে 12 মাইনাস 6, 12 মাইনাস 8 আর 12 মাইনাস 10 বর্গ সেমি। এ বি সি হচ্ছে ত্রিভুজের 3টা বাহু, এ একটা বাহু, বি একটা বাহু, সি একটা বাহু। ত্রিভুজের 3টা বাহুকে আমরা যথাক্রমে এ বি সি ধরে নিচ্ছি। এ ধরছি আমি 6, বি ধরছি 8 আর সি ধরছি হচ্ছে 10। কমপ্লিট। অর্ধ পরিসীমা হচ্ছে 12, পরিসীমা 24, তার অর্ধেক 12 সেমি। কমপ্লিট। দেখো এবার রুটের মধ্যে 12 ইন্টু 12তে 6 বাদ দিলে 6, 12তে 8 বাদ দিলে 4, আবার 2, এত বর্গ সেমি সমান সমান। তাহলে আমরা কিন্তু ভেঙে নিচ্ছি। তাহলে 12কে ভাঙছি 6 দুগুণ 12, মানে 2 গুণন 6, আরেকটা 6 আছে, আর 4কে 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে এখান থেকে একটা 6 আর দুটো 2 বেরিয়ে আসবে, মানে জোড়া মিলে একটা বের হয়ে আসবে, জোড়া মিলে একটা বার হবে। তাহলে এখানে 6 ইন্টু 2 ইন্টু 2 বর্গ সেমি, 6 দুগুণ 12 মানে 24, তাহলে 24 বর্গ সেমি। তাহলে আমরা কিন্তু বিসিই ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, সেটা হচ্ছে 24 বর্গ সেমি, 24 বর্গ সেমি। ঠিক আছে, এবার বিসি ত্রিভুজের ক্ষেত্রে আমরা আবার বার করব, পুনরায় বার করব। এবার কিন্তু আমরা সমকোণী ত্রিভুজের ফর্মুলা বের করব, মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি হচ্ছে 10 আর উচ্চতা হচ্ছে 8, উচ্চতা 8 আর ভূমি হচ্ছে 10। লিখব ত্রিভুজ বিসিই এর ক্ষেত্রফল, এখানে করছি ত্রিভুজ বিসিই এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি হচ্ছে 10, উচ্চতা হচ্ছে 8, এখানে ভূমি হচ্ছে 10, উচ্চতা হচ্ছে 8। এটা কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা।
এখানে সমকোণী ত্রিভুজ, যেহেতু আমি লম্ব সিএফ লম্ব টানছি, সিএফ ইকুয়াল টু এইচ ধরে নিছি আমরা। সিএফকে আমরা কি ধরছি? এইচ। সিএফ ইকুয়াল টু এইচ, লম্ব ধরি, লম্ব সিএফ ইকুয়াল টু এইচ সেমি। ঠিক আছে, এটা কাটলে হচ্ছে 5, তাহলে 5h বর্গ সেমি, এটা হচ্ছে বর্গ সেমি, এখানে হচ্ছে বর্গ সেমি। কমপ্লিট। এইবার শর্তানুসারে কিন্তু এই দুটা কিন্তু সমান। শর্তানুসারে এই দুটা ক্ষেত্রফল একই ক্ষেত্রফল কিন্তু দুইবার, এখানেও আছে ত্রিভুজ বিসি এর ক্ষেত্রফল, এখানেও আছে ত্রিভুজ বিসি এর ক্ষেত্র, শর্তানুসারে দুটো সমান। তাহলে আমরা লিখছি শর্তানুসারে, এখানে লিখছি শর্তানুসারে 5h ইকুয়াল টু 24, অতএব h ইকুয়াল টু 24-এর নিচে 5। তার মানে উচ্চতা, আমরা কিন্তু ট্রাপিজিয়ামের উচ্চতা পেয়ে গেলাম, যেটা আমার খুব দরকার ছিল। ট্রাপিজিয়াম উচ্চতা সেটা কিন্তু হয়ে গেল। আর ট্রাপিজিয়ামের উচ্চতা যদি জানা হয়, এখন তো ক্ষেত্রফল কোনো ব্যাপারই না, কারণ সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য আমার তো জানা আছে। একটা বাহু 9 সেমি আর একটা বাহু হচ্ছে 19 সেমি। ফর্মুলা হচ্ছে হাফ ব্র্যাকেটের মধ্যে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি ব্র্যাকেট ক্লোজ ইনটু উচ্চতা বর্গ একক। ঠিক আছে, তাহলে আমরা লিখব উচ্চতা ইকুয়াল টু 24-এর নিচে 5 সেমি। এইবার আমরা লিখব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এখন সরাসরি ফর্মুলায় বসায় দেবো। লিখব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইনটু ব্র্যাকেটের মধ্যে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি। সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি মানে 9 + 19 ইনটু উচ্চতা হচ্ছে 24-এর 5 বর্গ সেমি। আমি ফর্মুলাটা মুখে বলে দিচ্ছি, হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইনটু উচ্চতা সমান সমান হাফ ইনটু 19 আর 9 হচ্ছে 28 ইনটু 24-এর নিচে 5, এটা কাটলে হচ্ছে 14। এবার 24 আর 14 যোগ করে তাকে 5 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু উচ্চতা, 6 2 2 4 24। এবার আমরা গুণ করব 24 আর 14। 24 আর 14, 4 14 56, 56 6 5, 28 আর 28 29 30 31 32 33, তাহলে 336, তার মানে 336/5 বর্গ সেমি। 336কে 5 দা ভাগ, 5 6 30, 5 6 30 বাঁচলো 3 36, 5 7 35 বাঁচলো 1 2, এত বর্গ সেমি। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 67.2 বর্গ সেমি। ঠিক আছে, খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব সোজা, বুঝলে এমন কিছু কঠিন না, খুব সোজা। তাহলে এটাকে একটা সামন্ত্রিক করবে, করে এই ত্রিভুজের ক্ষেত্রফল দুইবার বার করবে। একবার হচ্ছে বিষমবাহু ত্রিভুজ হিসাবে সেই এস এর ফর্মুলা, আর একটা হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা, তারপর শর্তাংশ দুটো সমান করবে, তাহলে তুমি এইচ এর মান পেয়ে যাবে। যখনই এইচ পালে তখনই তো ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু উচ্চতা। ঠিক আছে, চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 9 নম্বর বলছে, একটি মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করা আছে। একটা মোটরের চাকা আর একটা মেশিনের চাকা বেল্ট দিয়ে যুক্ত করা আছে। বলছে মোটরের চাকার ব্যাস হচ্ছে 14 সেমি আর মেশিনের চাকার ব্যাস হচ্ছে 94.5 সেমি। মোটরের চাকা যদি প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে, তাহলে মেশিনের চাকা ঘন্টায় মানে 3600 সেকেন্ডে, মেশিনের চাকা ঘন্টায় মানে 3600 সেকেন্ডে কতবার ঘুরবে সেটা আমাকে বের করতে হবে। আমি একটু দেখাই দিচ্ছি। মনে করো এটা হচ্ছে মোটরের চাকা,
এটা হচ্ছে মোটরের চাকা, আর এটা হচ্ছে মনে করো মেশিনের চাকা। এর সঙ্গে একটা বেল্ট দিয়ে, এইভাবে একটা বেল্ট দিয়ে এভাবে আটকানো আছে। বেল্ট দিয়ে কিন্তু আটকানো আছে, ঠিক আছে। এর ব্যাসার্ধ আর এর ব্যাসার্ধ, ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ আমরা বের করব, ঠিক আছে। এই দুটো চাকা কিন্তু বেল্ট দিয়ে কিন্তু যুক্ত আছে, বেল্ট দিয়ে দুটো চাকা কি যুক্ত আছে। এটা ঘুরলে কিন্তু এটাও ঘুরবে, এটা ঘুরলে এটাও ঘুরবে, বেল্ট দিয়ে আটকানো আছে মোটরের চাকা। তাহলে আমরা কিন্তু দুটো চাকারই কিন্তু পরিধি বার করবো। ঘোড়া মানে হচ্ছে পরিধি, পরিধির ফর্মুলা হচ্ছে 2πr, 2 ইন্টু ব্যাসার্ধ, 2 ইন্টু 22/7 ইন্টু ব্যাসার্ধ, ঠিক আছে। প্রথমে লিখছি মোটরের চাকার ব্যাসার্ধ, মোটরের চাকার ব্যাসার্ধ ইকুয়াল টু 14 নিচে 2 7 সেমি। অতএব মোটরের চাকার পরিধি, মোটরের চাকার পরিধি কত? পরিধি তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু 7, ফর্মুলা হচ্ছে 2πr, আর 7 কেটে গেল, তাহলে 44 সেমি। ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি, এই ব্যাসার্ধ 7 সেমি। কমপ্লিট। তাহলে মোটরের চাকার কিন্তু আমরা পরিধি বের করলাম। এবার আমরা মেশিনের চাকার পরিধি বের করব। তাহলে মেশিনের চাকার ব্যাসার্ধ লিখব, মেশিনের চাকার ব্যাসার্ধ ইকুয়াল টু 94.5 নিচে 2 ইন্টু 10, দশমিক তুলে দিলে কিন্তু নিচে একটা 10 হবে। আর ব্যাসকে ব্যাসার্ধ করতে গেলে 2 দিয়ে ভাগ, মানে এই ব্যাসকে ব্যাসার্ধ করলাম 2 দিয়ে ভাগ। 5 দা কাটলে 2, আর 5 দা কাটলে 5 একে 5, 4, 5 নং 45, 5 একে 5, বাসলে হচ্ছে 4, 44, 5 8 40, 5 নং 45, তাহলে 189 নিচে 4 এত সেমি। 189/4 সেমি। এটা হচ্ছে মেশিনের চাকার ব্যাসার্ধ 2 দিয়ে ভাগ 10, ঠিক আছে। তাহলে যদি আমরা 5 দা কাটে 2, এটাকে 5 দা কাটলে 5 একে 5, বাসলো 4, 5 8 40, 5 নং 45। এবার আমরা মেশিনের চাকার পরিধি বের করব। পরিধি 2 ইন্টু 22/7 ইন্টু 189 নিচে 4, 7 দিয়ে কাটবো, 7 দিয়ে কাটলে 7 দুগুণ 14, 7 দুগুণ 14, বাসলে হচ্ছে 4, 7 7 49, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 11, তার মানে 11 গুণন 27 সেমি। তাহলে মেশিনের চাকার পরিধি হচ্ছে 11 গুণন 27 সেমি। কমপ্লিট। এবার বলছে প্রতি সেকেন্ডে মোটরের চাকা 27 বার ঘোরে। সেকেন্ডে মোটরের চাকা 27 বার ঘোরে, 27 বার। বলছে মোটরের চাকা যদি সেকেন্ডে 27 বার ঘোরে, মোটরের চাকা মানে এই চাকা, এটা 27 বার ঘোরে, একবার ঘোরা মানেই হচ্ছে 44 সেমি যাবে। তার 27 বার ঘুরলে সে কত সেমি যাবে? একবার ঘোরা মানেই পরিধি, তা 27 বার ঘুরলে কত সেমি যাবে সেটা বের করি। লিখবো মোটরের চাকা আর 27 বার ঘুরলে যায় ইকুয়াল টু 44 গুণন 27 এত সেমি। একবার ঘুরলে যাচ্ছে 44 সেমি, আর 27 বার ঘুরলে 27 দিয়ে গুণ করবো, 44 ইন্টু 27 সেমি, ঠিক আছে। তো এই চাকা যে 44 ইন্টু 27 সেমি যাচ্ছে, তাহলে এই দূরত্ব যেতে মেশিনের চাকা কয়বার ঘুরবে?
এটা হচ্ছে 1 সেকেন্ডে, কিন্তু 1 সেকেন্ডে 27 বার ঘোরে। তো 27 বার ঘোরা মানে হচ্ছে 44 × 27 সেমি যাবে। তাহলে মেশিনের চাকা এই দূরত্ব যেতে মেশিনের চাকা কয়বার ঘুরবে? মেশিনের চাকা পরিধি হচ্ছে 11 × 27 সেমি। এই দূরত্ব যেতে একবার ঘোরে। এক হলে কত, এত হলে কত? লিখব মেশিনের চাকা, মেশিনের চাকা, মেশিনের চাকা 11 × 27 সেমি গেলে ঘোরে ইকুয়াল টু একবার। মেশিনের চাকার পরিধি, মেশিনের চাকার পরিধি কিন্তু 11 × 27, মানে এই দূরত্ব গেলে, এই দূরত্ব গেলে কিন্তু একবার ঘুরবে। ঠিক আছে, তাহলে 1 সেমি গেলে কত ঘোরে, আর এত সেমি গেলে তখন কতবার ঘুরবে? মানে 1 সেকেন্ডে মোটরের চাকা কিন্তু 27 বার ঘুরছে। তাহলে 1 সেকেন্ডের মধ্যে মোটরের চাকা এত সেমি যাচ্ছে 1 সেকেন্ডের মধ্যে। তাহলে এত দূরত্ব যেতে ওর সঙ্গে তো বেল্ট দিয়ে আটকানো আছে, তাহলে মেশিনের চাকা কতবার ঘুরবে? এই দূরত্ব যেতে মেশিনের চাকা কয়বার? ও তো 27 বার ঘুরলো, এই মেশিনের চাকা কয়বার ঘুরবে? এটা ঘুরছে 1 সেকেন্ডে 27 বার। তাই 27 বার যাওয়া মানে 27 বার ঘোরা মানে এত সেমি যাবে। তো এই দূরত্ব যেতে মেশিনের চাকা কয়বার ঘুরবে? সেটা হচ্ছে 1 সেকেন্ডে। মেশিনের চাকা 1 সেকেন্ডে অতবার ঘুরে। লিখবো মেশিনের চাকা এত সেমি গেলে ঘুরে একবার। তো মেশিনের চাকা 1 সেমি গেলে ঘুরে, তাহলে 1-এর নিচে, এটা নিচে যাবে 11 × 27। এবার 11 × 27, এবার 44 × 27 সেমি গেলে ঘুরে। উপরে হচ্ছে 44 × 27 আর নিচে 11 × 27, 27 কাটা গেল, সমান 4 বার। তাহলে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো, 1 সেকেন্ডে মোটরের চাকা ঘুরে 27 বার, আর 1 সেকেন্ডে মেশিনের চাকা ঘুরে 4 বার। মেশিনের চাকা বড়, তো ও 1 সেকেন্ডে ঘুরছে 4 বার, আর মোটরের চাকা ছোট, ও 1 সেকেন্ডে ঘুরে 27 বার। ঠিক আছে, তাহলে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরে? ঘন্টায় মানে 3600 সেকেন্ডে কতবার ঘুরবে? সেকেন্ডে 4 বার। তাহলে 3600 সেকেন্ডে কতবার ঘুরে মেশিনের চাকা, সেটাই কিন্তু অ্যান্সার চাইছে। বলছি মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে সেটা আমাকে বের করতে হবে। লিখব মেশিনের চাকা, মেশিনের চাকা 1 সেকেন্ডে ঘোরে ইকুয়াল টু 4 বার। মেশিনের চাকা 1 সেকেন্ডে ঘোরে 4 বার। এবার মেশিনের চাকা 3600 সেকেন্ডে 1 ঘন্টা, 1 ঘন্টা মানে কি 1 ঘন্টা ইকুয়াল টু 60 × 60 সমান 3600 সেকেন্ড। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। 1 সেকেন্ডে মেশিনের চাকা ঘুরে 4 বার, তাহলে 3600 সেকেন্ডে কতবার ঘুরবে? তাহলে আমাকে এতে গুণ করতে হবে। লিখব অতএব মেশিনের চাকা 3600 সেকেন্ডে ঘোরে, মেশিন ঘোরে ইকুয়াল টু 4 × 3600 এত বার, সমান 424 × 4 14400 বার। এটাই অ্যান্সার। তাহলে মেশিনের চাকা কতবার ঘুরে? ঘন্টায় কতবার? ঘন্টায় মানে হচ্ছে 3600 সেকেন্ডে কতবার ঘুরবে? 14400 বার ঘুরবে। ঠিক আছে, আমি আবার বলছি, মোটরের চাকা কিন্তু সেকেন্ডে 27 বার ঘোরে, আর মেশিনের চাকা কিন্তু সেকেন্ডে 4 বার ঘুরবে, কারণ মেশিনের চাকা কিন্তু বড়। মেশিনের চাকার পরিধি হচ্ছে কিন্তু 11 × 27, আর মোটরের চাকার পরিধি হচ্ছে শুধু 44। এটা 44, এটা এত, তা 27 বার ঘোরা মানে 44 × 27 সেমি যাবে। আবার এই দূরত্ব যেতে মেশিনের চাকা ঘুরবে কিন্তু 4 বার, তার মানে 1 সেকেন্ডে 4 বার মেশিনের চাকা। আর ঘন্টায় কত? মানে 3600 সেকেন্ডে কত? তাহলে 4 × 3600 মানে 14400 বার। ঠিক আছে, খুব ভালো করে দেখো। তোমাদের একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে,
আর সাবস্ক্রাইব করবে কিন্তু, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে কিন্তু তোমাদের পরের ভিডিও পেতে খুব সুবিধা হবে। আর একটা কথা বলছি, তোমাদের যে জানাশোনা পরিচিত বন্ধু আছে তাদেরকে তোমরা কিন্তু এই ভিডিওটা কিন্তু শেয়ার করো, ঠিক আছে, তাহলে তারাও কিন্তু সুযোগ পাবে। তোমরা কিন্তু এই কাজটা অবশ্যই করবে। ঠিক আছে, তোমরা ভালো থাকো। থ্যাংক ইউ, গুড নাইট, আবার দেখা হবে। থ্যাংক ইউ।